বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অক্ষৌহিনী। অক্ষৌহিনী হল অর্ণব মুখোপাধ্যায়ের লেখা 4 পর্বের একটি সিরিজ। প্রতি সপ্তাহে আমরা একটি করে পর্ব আপনাদের কাছে নিবেদন করব। এটি তারই 4র্থ এবং শেষ পর্ব। শরৎ উৎসবে উৎফুল্ল হয়ে উঠুক সকলের হৃদয়। শারদ উৎসবের অগ্রিম শুভেচ্ছা। আমরা আমাদের এই সিরিজটি শ্রী শ্রী মা সারদা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করলাম। শ্রী শ্রী দুর্গা মাতার পূজা সঠিক সময় অনুষ্ঠিত হয়েছে। সপ্তমীর সকালে অঞ্জলি সেরে দুপুরে ভোগ নিবেদন করে সন্ধ্যায় আরাত্রিক সমাপন হয়েছে যথারীতি। অক্ষৌহিনী আজ সকালে এসে নামমাত্র ঘুম দিলেও দুপুরে পিসির সাথে কিছু সুখের সময় কাটিয়েছে। সকলে মিলে প্যান্ডেলে যাবে বলে তৈরি হচ্ছে। অক্ষৌহিনী নিজেকে একটা যন্ত্র মানব নয়, একটা অক্ষৌহিনী দলের প্রধান হিসাবে অনুভব করছে। হ্যাঁ, হয়তো শ্রী শ্রী চণ্ডীতে যে মহিষাসুর নিধনের কাহিনী আছে তা হয়তো এখানে নেই, কিন্তু তার জীবনের যে মহা সংগ্রাম আর সততা আছে তাই বা কম কি। এখন যদি ওর চাকরির জায়গাটা থেকে একটু সরে আসে তাহলে হাজার হাজার চাকুরে তার পিছনে দাঁড়িয়ে আছে। সেই সংগ্রামের মধ্যে যে সংকোচ আর বিড়ম্বনা আছে তা কি যুদ্ধের থেকে কম? জীবন যুদ্ধটা কি একটা মহাযুদ্ধের মতো নয়? হ্যাঁ, এটা বলা যেতে পারে এখানে হয়তো মানুষ মারা যাচ্ছে না, কিন্তু তার জায়গায় কত স্বাদ, কত আহ্লাদ, সব কিছুর মৃত্যু হয়, তা কি মরণ নয়? ঠিক যেমন মন মরণ ঘনিয়েছিল মনীষা দেবীর জীবনে, যা একজন মানুষকে সরিয়ে দিয়েছে, আর মনীষা রয়ে গেছে একের পিছনেই সেই শূন্য হয়ে। আর শূন্যের তো একলার কোনো মূল্য নেই, কিন্তু আজ তার মন বড় চঞ্চল হয়ে উঠেছে। 30টা বছর কাটিয়ে তার জীবনে এটা কি ফিরে এলো? বিমল মুখার্জি, যার নাম শুনলে এখন তার কেমন যেন একটা গা ঘিন ঘিন করে। বিমল আর ওনার যৌবনের দিনগুলোতে এই বিছানাটাই মনে করতেই কেমন যেন লাগে। বাইরের ঢাকের শব্দ আর আধুনিক গান আর এই বেদনাকে বাড়িয়ে তুলছে যেন। মনীষা দেবী শাড়ি পরছিলেন। সেই অবস্থায় তার নিজ বুকের ভিতর কেমন যেন একটা চাঞ্চল্য অনুভব করলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল ওনার। ঘাড়ে গলায় তার ব্যথা অনুভূত হলো এক সময়, কিন্তু তার মনে ভয় নয়, জমাট বাঁধা দুঃখই অবস্থিত রইল।
নিজের গলায় ও মুখে হাত বোলালেন তিনি। এমন সময় তার নিজের গলায় থাকা তিলটা চোখে পড়ল। সেটা ছোট থেকেই তার সঙ্গী। সেটায় রোজ নজর দেন না তিনি। সেটাকে রূপের রূপক হিসাবে কল্পনা করে আজীবন মানসিক শান্তি পেয়েছেন তিনি। কিন্তু আজ তার ওই তিলটার দিকে তাকিয়ে মনে পড়ে গেল সেই যৌবনের এক ঝড়ের রাত। তিলের মতন তুচ্ছ তিলক বিধাতা দিয়েছেন তোমার গালে, তাই সুন্দর চাঁদের মুখশ্রী যেন কাব্য হলো আমার হালে। বিমলবাবু, কোন তিল? এখানে সেই তিলধারিণী কে? এখানে হাল বলতে পেন বুঝিয়েছে, আর তিল একবার কবি বিমল মুখার্জিকে মশকরা করে প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। বিমলবাবু, কোন তিল? এখানে সেই তিলধারিণী কে? বিমলবাবু গম্ভীর হয়ে চুপ করে গিয়েছিলেন। কিন্তু সেই রাতের স্মৃতি আজ মনীষা দেবীর কাছে ব্যথার। তিনি যে কোনোদিন কাউকে গ্রহণ করেছিলেন তা তিনি ভুলতে চান। আর এই তিলটা শাড়ির আঁচল তিনি ফেলে দিলেন বুক থেকে। ড্রেসিং টেবিলের কাঁচের সামনে নিজ এই বয়সী দেহটাকে নিরীক্ষণ করতে থাকলেন। সেই তিলটা এখন অনেকটাই স্পষ্ট, তাই না? তিনি ওই তিলটাকে আর যেন সহ্য করতে পারছেন না। হঠাৎ তিনি ফ্রুট বাকেট থেকে একটা ছুরি নিয়ে নিজের গলার কাছের তিলটার কাছে ধরলেন। সেই তিলটা আরও কেন যেন স্পষ্ট হয়ে যাচ্ছে। না, সেটাকে আর রাখা যাবে না। পিসি! কি করছিলে পিসি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হঠাৎ একটা আকুতি ভরা ডাক এসে পৌঁছল তার ঘরে। পিসি চমকে হাত থেকে ছুরিটা ফেলে দিল। বাইরে ঢাকেরও বাজনার আওয়াজ, যা এতক্ষণ তার কাছে বেদনার আওয়াজ হয়ে উঠেছিল, তারা আসতে ওই যন্ত্র শব্দ যেন পিসির মনে একটু মর্যাদার দাগ কাটল। দরজার কাছে দাঁড়িয়ে আছে সৃজিত, তার পিছনে অক্ষৌহিনী। আমার মাথা খারাপ হয়েছে। বিমল মুখার্জিকে কেন ডেকেছিস বল, সব জেনে শুনে? সৃজিতের মাথা যখন হেঁট হয়ে যাচ্ছে তখন অক্ষৌহিনী সৃজিতকে প্রশ্ন করল, কি সৃজিত, ব্যাপারটা কি? অবশেষে বহু অভিমান ও কান্নায় মন ভাঙা গড়ার কাহিনী বয়ে চলল। একসময় যখন সৃজিত জন্মায়নি, সেই সময়ের ঘটনা। বহুদিনের প্রেম শুধু দেহ সুখে মিলে গেছে যেন, আর দেহ সুখের যে কোনো স্থায়িত্ব নেই। অন্যদিকে কবি বিমলবাবু সব পেয়েছেন, নতুন সংসার, বউ, আর তার সঙ্গে কবিতার স্থায়িত্ব। কিন্তু তাকে ডাকলো কেন সৃজিত? সেই নিয়েই আজ দুঃখের পুনরাবৃত্তি, যা একটু আগেই একটা প্রাণ কেড়ে নিতে যাচ্ছিল। সাধনার দুটো দিক আছে। এক হচ্ছে মনোমুগ্ধকর শান্তির, আর একটা সীমাহীন তাণ্ডব আর ঔদ্ধত্য।
আজ থেকে কত সহস্র বছর আগে রাম আর রাবণ দুজনেই সাধনা করেছিলেন। একজন পেয়েছিলেন দাম্ভিকতা আর একজন ত্যাগ ও তিতিক্ষা। শ্রীরামচন্দ্র বংশগতভাবে রাজা ছিলেন, বনে গিয়েও রাজা হয়েছিলেন। আবার রাবণ লঙ্কার অধিপতি। সোনার লঙ্কায় তিনি বাঁধিয়ে রেখেছিলেন দাম্ভিকতা, অশান্তি, যার ফল সীতাহরণ। কিন্তু জয় যত না সত্যের হয়, তার থেকে বেশি শুভের হয়। আর তাই তো শ্রীরামের আবাহন লগ্নে আজও দুর্গাপূজা হয়, অকাল বোধন। আপনাদের সামনে এইবারে প্রতিমা উদ্বোধন করবেন কবি শ্রী বিমল মুখার্জি। আমরা ওনাকে দু কথা বলতে অনুরোধ করছি। এই বিলম্বিত উদ্বোধনে সবাই উপস্থিত, সৃজিত সহ পাড়ার সকল সভ্য। অক্ষহিনী ছিল না, এইবার আসছে, সাথে ধরে আনছে মনীষা দেবীকে। দুজনেই শাড়ি পরিহিতা। অক্ষহিনীর যৌবনের দীপ্তি আর মনীষা দেবীর অসুখী মুখে বিরহ। পরপর দাঁড়িয়ে পড়ল সবাই। এ পাড়ায় বেশি লোক নেই, কিন্তু কবির নামে ছুটে এসেছেন বাইরের দর্শনার্থীরাও। পূজা যে কার বোঝা মুশকিল। নমস্কার, সকলে কেমন আছেন? সবাই উৎসাহের সাথে বলে উঠল, আপনাদের বলি, আমার এখন বয়স হয়েছে, আমি এখন চরম সংসারী। কিন্তু আমিও এক বয়সে চুটিয়ে প্রেম করেছি। প্রেমের বয়স এখন ঘুচেছে, কিন্তু একটা প্রেম আমার এমনই এক পুজোর দিনে হারিয়ে গেছে। সে আমায় সফল করে নিজে বিফল হয়েছে, আমাকে শান্তি দিয়ে নিজে অশান্তিতে রয়েছে। সে যে কোথায় রয়েছে তা কেউ জানে না। সে আমার জীবন নয়, আমার কবিতার থেকেও বহু বহু দূরে। কতবার আমি ফিরে যেতে চেয়েছি তার কাছে, কিন্তু পারিনি। ভিড় যত বাড়ছে, বিমলবাবুর রোমন্থিত স্মৃতি যেন এই জোয়ারকে ভরিয়ে দিচ্ছে। সবাই চুপ হয়ে ওনার দিকে তাকিয়ে, না হলে কান পেতে ওনার কথাই শুনছে। সপ্তমীর সন্ধ্যাতে মনীষা দেবী সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়েই যেন আবার চেনা এক প্রেমের চুম্বকে আকৃষ্ট হচ্ছেন। অন্যদিকে বিমলবাবু জানেনও না যে আর এক প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন তার সেই অধরা প্রেম। আসলে সফলতা আসার পর তো কোনো খবরই রাখেননি তিনি মাইক্রোফোন হাতে বলে চললেন, এখন বড় কষ্ট হয়, যেন মনে হয় এর সান্ত্বনা নেই কোনো। জীবনের ধ্রুবতারা যদি হারিয়ে যায়, তাহলে মহাপুরুষরাই চেতনা হারিয়ে ফেলেন। আমি তো কোন ছাড়। আমি আজ দেবীর কাছে এই নিবেদনই করি, সে যেখানেই থাক যেন শান্তি পায়। তোমরা আজ যারা এই মণ্ডপে বিবাহিত অবিবাহিত জীবন সঙ্গী হিসেবে উপস্থিত আছো, সকলকে আমি একটি কথা বলতে চাই। জীবনের মূল্য দিও, প্রেমের মূল্য দিও। বেশি খুঁজলে, বেশি ভাবলে আসল জিনিসের ক্ষয় হয়, নকলের আধিক্য ঘটে। তাই সবাই শারদীয় এই মুহূর্ত প্রেমের সাথে, ভালোবাসার সাথে কাটাও। একটা কবিতা শোনান, শোনান না একটা কবিতা। নিশ্চুপ শ্রোতাদের থেকে একজন বলে উঠল, বিমলবাবু
শান্ত হয়ে বললেন, আজ সপ্তমী, এটাই যথেষ্ট। আজ আমায় মাফ করুন। আজ আমার কবিতা শোনানোর মন নেই। আমার কবিতা বইতেই থাক। এই প্যান্ডেলের ভক্তি সুখে সেই দুঃখের গাঁথা নাই বা তুলে আনলাম। ধন্যবাদ সকলকে। শুভ সপ্তমী। পুজো ভালো করে কাটান আপনারা। এই বলে ব্যাক স্টেজের দিকে এগিয়ে গেলেন বিমলবাবু। অক্ষৌহিণীর চোখে জল। এই ভেবে যে আর কিছুদিন বাদেই এই প্রেম, সুখ, বিরহ মিশ্রিত সাধের কলকাতা ছেড়ে চলে যেতে হবে ব্যাঙ্গালোর। প্রেম তিতো হলেও মিষ্ট হয়, তাই না? এমন সময় অক্স দেখল তার পাশে পিসি নেই। সেটা দেখেই ওর বুকটা ছ্যাঁত করে উঠল। ঝট করে অক্স সৃজিতের উদ্দেশ্যে বলল, পিসি পিসি কোথায় গেল? মানে এই তো ছিল। একটা দৌড় লেগে গেল। দুজনে দুদিক দিয়ে সেই ভিড়ের মাঝে খোঁজ লাগাতে লাগাতে দৌড় দিল। আপনারা সবাই ভোগ প্রসাদ গ্রহণ করে তবেই যাবেন। আর হ্যাঁ, কেউ হুড়োহুড়ি করবেন না। আর হুড়োহুড়ি। সৃজিতের প্রাণ যায় যায়। কেন যে সে বিমলবাবুকে আনতে গেল? কেন আনতে গেল? সেই রাতে সিগারেট হাতে ওর মাথায় কি খেলেছিল? পুনর্মিলন? সেটা যে মোটেই সম্ভব নয়, তা কিছুক্ষণ আগেই বুঝে গেছে সৃজিত। কিন্তু এর ঠেলায় পিসি যদি আবার... না 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 না, এই কি ভাবছে সে? সৃজিতের এই সন্ধান যেন আকুতিতে পরিণত হলো। পিসি, পিসি কোথায় গেল? কোথায় গেল? পূজা প্রাঙ্গণের পিছনের দিক হলো স্টেজের পিছন অংশ। সৃজিতের পিসি মনীষাকে যেমন পাওয়া যাচ্ছে না, তেমন বিমলবাবুও কোথায় গেলেন? কিছুক্ষণের মধ্যেই 3 ধার খুঁজে পিছন দিকে উপস্থিত হলো অক্স আর সৃজিত। ছায়ার মধ্যে দুটি মধ্যবয়স্ক শরীর দুজন দুজনকে জড়িয়ে আছে। দুজনেই চুম্বনরত। একটুক্ষণেই সৃজিত নিজ পিসিকে চিনতে পারল, আর অক্ষৌহিণী চিনতে পারল বিমলবাবুকে। সৃজিত বোধ হয় একবার ওদের ডাকতে যাচ্ছিল, কিন্তু দেখল ওর পিসি ওই ঘনিষ্ঠতার মধ্যেও কাঁদছে। অক্স ইশারায় না করল। দুজনে আবার ফিরে আসার সময় দেখা হলো বিমলবাবুর ড্রাইভারের সাথে। বাবু কোথায় গেলেন বলুন তো? জানেন আপনারা? ওয়াশরুম। অক্ষৌহিণী এক শব্দে বলল। সৃজিত একটা সিগারেট ধরালো। কি বলবে কি করবে বুঝতে পারছে না ও। সামনে অক্ষৌহিণী দাঁড়িয়ে। সে বলল, আমাকে একটা দাও। এই মুহূর্তে ঢাকিরা আবার ঢাক বাজিয়ে উঠল। জোড়ায় জোড়ায় কাপেলরা এসে উপস্থিত হচ্ছে প্যান্ডেলে। সেখানে অনেকে হয়তো কবিকে দেখতে এসেছে, কেউ বা পথ চিনে বা ভুলে বা নিতান্ত খেয়ালে এদিকে এসেছে। সৃজিত ওদের দিকে তাকাতে তাকাতে বলল, এই এখন কি করব আমরা? আয় এদিকটা একটু। এই ওদিকে তো অন্ধকার। এই পিসিটাকে নিয়ে না আর পারি না। কি যে বলি। না, কিছু বলতে হলো না তাকে আর। সৃজিতের বলা বন্ধ করে দিল অক্ষৌহিণী নিজে। দৃঢ় চুম্বনে লিপ্ত হয়ে ঘুচে গেল সব সংশয়। সত্যি
গুরুত্বই সব কিছু ঘুচিয়ে দেয়, মুছিয়ে দেয় সব কিছু, হাজার দূরত্বকে কমিয়ে দেয়, সংক্ষিপ্তকে বড় আকার দেয়, আর অসুন্দরকে সুন্দর করে তোলে। জীবনের নতুন মোড় দেখিয়ে দেয়। চুম্বন শেষে অক্স সৃজিতের দিকে যা বলেছিল, ওদিকে ব্যাক স্টেজের অন্ধকারে বিমলবাবু মনীষা দেবীকে তাই বলেছিলেন কিনা কে জানে। শুভ শারদিয়া। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা অক্ষৌহিনীর চতুর্থ এবং শেষ পর্ব। গল্প পাঠে সরজিৎ ঘোষ। অক্ষৌহিনীর চরিত্রে সুস্মিতা দে, সৃজিতের চরিত্রে সাত্তকী ঘোষ, সৃজিতের পিসির চরিত্রে সুমিতা দত্ত, বিমল মুখার্জির চরিত্রে অমর প্রসাদ চক্রবর্তী, সাংবাদিকের চরিত্রে মুনা চ্যাটার্জি, পাড়ার ঘোষণাটি করেছেন হিমাদ্রি পাল এবং বিমলবাবুর ড্রাইভারের চরিত্রে অভিক জেঠি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।